শীতের সময় কারোর ভালো লাগুক বা না লাগুক আমার তো খুব ভালো লাগে। যেমন খেয়ে শান্তি তেমন আনন্দও খুব। সাজগোজও ভালো করা হয়। আর সবথেকে বড় কথা সব রকমের সবজি পাওয়া যায়। তা আজকে আমি সব রকমের সবজি দিয়ে তৈরি করব তেহারি ভাত। তার জন্য সব রকমের সবজি আমি কেটে নিয়েছি। তারপরে এখন আমি এটাকে রান্নার প্রসেসে চলে যাব। রান্না করার জন্য কড়াইয়ে বেশ বড় কড়াই নিয়েছি, কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল। আর আগে থেকেই কিন্তু আলুগুলো আমি ভেজে নেব। অনেকগুলো সর্ষের তেল দিয়েছি, মানে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এই সর্ষের তেল দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করব, তার জন্যই প্রথমেই বেশি করে সর্ষের তেল দিয়েছি। আর সর্ষের তেলে রান্না কিন্তু খেতে খুব ভালো লাগে। প্রথমেই বিরিয়ানির মতো আলুগুলোকে কেটে নিয়েছি। আলুগুলো একে একে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটু সময় ধরে আলুটাকে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তা আজকের রেসিপি তৈরি করার জন্য আমি তেলের মধ্যে আলু তো দিয়ে দিয়েছি। আলুটাকে নাড়াচাড়া করে সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। রান্নাটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। রান্নাটা যদি ভালোভাবে না দেখেন তাহলে কিন্তু তৈরি করতে পারবেন না। আর এই রেসিপি যদি একবার খান তাহলে বিরিয়ানি খাওয়া ভুলে যাবেন, কারণ এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়। আর বিরিয়ানির থেকে এটা তৈরি করা খুবই সহজ, আর বিরিয়ানির থেকেও কিন্তু এটা টেস্টি খেতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সময় নিয়ে ধৈর্য ধরে আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর সবথেকে বড় কথা হলো কাঠের উনুনে রান্না হচ্ছে, কিন্তু কাঠের উনুনে রান্না করার মজাই আলাদা। আজকে আমি পিকনিক টাইপের রান্না করছি, মানে সবাই মিলে একটা আনন্দ, হইচই, আলাদাই আনন্দ। তো এই যে দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি। আর আমার বাড়িতে কিন্তু মেহমান ছিল, আর সব থেকে আনন্দ ছিল সেটাই যে মেহমানদের জন্য আমি কাঠের উনুনে আঙিনায় বসে বসে রান্নাটা করছিলাম। রান্না করার সময় বেশ আনন্দ হচ্ছিল। আর সব থেকে আনন্দ হচ্ছিল যখন খেয়ে প্রশংসা করছিল, আমার তো খুবই ভালো লাগছিল। তো এইভাবে আপনারাও কিন্তু মাঝে মাঝে আপনাদের মেহমানদের একটু সারপ্রাইজ দিতে পারেন, সুন্দর রান্না করে খাইয়ে। রাঁধুনিদের সার্থকতা সেখানেই, যখন খেয়ে প্রশংসা করে, তাহলেই কিন্তু তাদের সার্থকতা। তো এই যে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এখন আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব। আমি আলুগুলো কিন্তু দুবারে ভেজেছিলাম, অনেকগুলো আলু ছিল তার জন্য। আর এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি সব সময় সব রান্নায় পেস্ট ব্যবহার করি বেশিরভাগ সময়। এতে করে পেঁয়াজের পরিমাণটাও কম লাগে, আর সব মশলা সুন্দরভাবে কষানো হয়, খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে রান্না হয়, ভালোই লাগে বেশ। আপনারাও ট্রাই করতে পারেন। এই যে পেস্টটা দেখতে পাচ্ছেন, পেস্টটা মিক্সড করছি। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ আর জিরা এই পেস্ট একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর সবাই জানো আমি আদা রসুনের সঙ্গে পেঁয়াজ আর জিরা দুটোই অ্যাড করে পেস্ট করি, এতে করে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় আর অনেক ঝামেলা কমে যায়। যেমন পেঁয়াজ কাটতে হয় না, পেঁয়াজ কাটতে অনেক ঝাল লাগে, তো ঝাঁঝ লাগে, তার জন্য আমি পেঁয়াজ কাটি না, পেঁয়াজ অনেক বেশি কাটতে হয় এমনি কাটা পেঁয়াজ দিতে গেলে। আর যদি এভাবে পেস্ট করে দেন তাহলে কিন্তু অল্প পেঁয়াজের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়, খুব সুন্দর গ্রেভি গ্রেভি হয়। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে ব্যবহার করেছি 4-5টা তেজপাতা, লং, 2-4টা এলাচ, দারচিনি, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা ধনিয়ার পাউডার। জিরা ধনিয়ার পাউডার আমি ঘরে তৈরি করি, আর ঘরে যেভাবে তৈরি করি দারচিনি, এলাচ, তেজপাতা, লং, আর তার সঙ্গে কালো জিরা আর জোয়ান, যেটা ভালো হয় হজমের ক্ষেত্রে সাহায্য করে। সব রান্নার ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় আলাদা আলাদা মশলা ব্যবহার করি। আমি এইভাবে একসঙ্গে সবকে গুঁড়ো করে রাখি, তাহলে মশলার কোয়ান্টিটিটা কম লাগে। আর সমস্ত মশলা একসঙ্গে থাকলে আলাদা আলাদা কৌটো খুলে বারবার একে 1 চামচ 1 চামচ করে দিতে হয় না। একসঙ্গে থাকলে একটু একসঙ্গে দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তাই অল্প মশলাতেই সুন্দর রান্নাটা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কথা বলতে বলতে কষানো হয়ে গেছে। এখানে আমি বিফ নিয়েছি, মানে গরুর মাংস। গরুর মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছি। গরুর মাংসটা একটু লবণ দিয়ে, শুধুমাত্র একটু লবণ দিয়ে ভালোভাবে প্রেসার কুকারে সিদ্ধ করে নেবেন।
তাহলে এখানে আর সময় লাগবে না, খুব বেশি সময় লাগবে না। ডাইরেক্ট গরুর মাংস রান্না করতে গেলে কাঠের উনুনেও যদি রান্না করেন তাহলেও কিন্তু অনেকটা সময় লেগে যায় সিদ্ধ হতে। বেশি পরিমাণের মাংস হলে তখন কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু অল্প পরিমাণের মাংস রান্না করতে গেলে বেশি সময় লেগে যায়। তার জন্য অল্প পরিমাণের মাংস হলে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবেন, তারপরে এভাবে কষিয়ে নেবেন। এতে করে আপনার সময়ও বেঁচে যাবে আর খুব সুন্দর নরম হবে মাংসটা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি ভালোভাবে এখন মাংসটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব। কি সুন্দর একটা কালার উঠেছে দেখুন। আর এই যে দেখতে পাচ্ছেন মশলা দিয়েছি, এই মশলায় আর এক্সট্রা মশলা কিন্তু আমি ব্যবহার করব না ভাতের মধ্যে। তো ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটাকে জলটাকে শুকিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত জল শুকাবে ততক্ষণের মধ্যে কিন্তু মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর কতটা ধোঁয়া উঠছে দেখুন, একদম ভাপ উঠছে, দেখাই যাচ্ছে না ক্যামেরায়। কাঠের উনুনে রান্না করতে কিন্তু বেশ মজা লাগে। একে তো শীতের দিন, শীতের দিনে চুলোর কাছে রান্না করতে ভালোই লাগে। এই দেখুন কত সুন্দর মাংসর ঝোল কমে গেছে, মাংসটা কষা কষা হয়ে গেছে। এখন যে ভেজে রেখেছি আলু, সেই আলুটা অ্যাড করে দেবো। দেখুন আলুটা অ্যাড করে দিলাম। এখন আলুটা আর মাংসটা দুটোকেই ভালোভাবে একটু কষিয়ে নেব। আমার ঘরে প্রায় দিনই কিন্তু এই রান্নাটা হয়েই থাকে, কিন্তু আমি গ্যাসে তৈরি করি। যেহেতু আমাদের বাড়িতে ফ্যামিলির সদস্য সংখ্যা কম, তাই আমি ঘরেই করি। কিন্তু যেহেতু মেহমান এসেছিলো আর বাড়িতে সবাইকে খাওয়াবো, তার জন্য এখানে বড় কড়াইয়ে রান্না করছি আর আঙিনায় রান্না করছি। এতে আনন্দও বাড়বে আর কোয়ান্টিটি তো বেশি আছেই, বড় জায়গা তো লাগবেই। আর গ্যাসের থেকে কাঠের রান্নার খাবার বেশি সুস্বাদু হয়, ওটা যারা তৈরি করে তারাই জানে। তো দেখুন মাংসর সঙ্গে আলু সুন্দরভাবে কষা হয়ে গেছে, ওপরে কতটা তেল ছেড়ে দিয়েছে আর কত সুন্দর কালার এসেছে। এই যে তো সব কিছু যখন কষা কষা হয়ে গেছে, এখন চালটা অ্যাড করে দেব। চালটা কিন্তু আমি এখানে মিনিকেট চাল ব্যবহার করেছি, যেটা নর্মালি ভাত রান্না করে খাই সেই চালটাই। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো চাল ব্যবহার করতে পারেন, কিন্তু মিনিকেট চাল দিয়ে আমাকে বেশি ভালো লাগে, তার জন্য আমি মিনিকেট চালটাই ব্যবহার করেছি। চালটাকে কিছুই করতে হবে না, 2-3 বার ধুয়ে ফেলে দিবেন জলটাকে, তারপরেই দিয়ে দিবেন। তো এই যে চালটাকে ভিজিয়ে রাখারও দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, শুধু ধুয়েই দিয়ে দিবেন। তো আমি ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে দিচ্ছি। চালটার সঙ্গে মানে মাংস আর আলুর সঙ্গে চালটাকেও একটু সময় নিয়ে কষিয়ে নেব। যেহেতু কাঠের জালে রান্না, তাই বেশিক্ষণ কষানোর দরকার পড়ে না, তাড়াতাড়ি কষানো হয়ে যায়। কারণ কাঠের জালে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়, তাই খুব তাড়াতাড়ির মধ্যেই চালটা কষা হয়ে যাবে। আশেপাশে চাল লেগে আছে, সেগুলো কিন্তু নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন খুন্তির সাহায্যে এভাবেই। দেখুন চাল ফুটছে, তলায় কিন্তু লেগে যাবে চাল দেওয়ার পরে, তাই অবশ্যই ভালোভাবে নাড়াচাড়া করে দিবেন। আর এটা কিন্তু গরুর মাংস ছাড়া খাসির মাংস, মুরগির মাংস, দেশি মুরগির মাংস সব দিয়েই রান্না করা যায়। গরুর মাংস করেছি ভেবে শুধু গরুর মাংসই তৈরি করা যায় এটা ভাববেন না। তাই যে কোনো মাংস দিয়েই কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন। আমাদেরকে বেশি ভালো লাগে গরুর মাংস দিয়ে, তার জন্য আমি গরুর মাংস দিয়ে করেছি। কিন্তু এটা খাসির মাংস দিয়েও খুব বেশ মজার হয়, আর মুরগির মাংস দিয়েও মজা হয়। ভালোভাবে কষা কষা হয়ে গেছে, দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণটা হচ্ছে এই, যতটুকু জল মানে চাল থাকবে তার ডবল কিন্তু জল হবে, একদম ডুবে যাবে জলে। তো অতটুকুই জল দিলেই ঠিক হবে। তো এই যে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে দিলাম, এখানে কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না। নাড়াচাড়া করে মশলাগুলো সাইড থেকে ছাড়িয়ে দিলাম। এই যে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম যাতে তলায় লেগে না থাকে। এখন শুধু জাল দেওয়ার পালা। তো দেখুন ফুটতে শুরু করেছে, আর এই আশেপাশে ভিউটা দেখুন। আঙিনার নাই যে আশেপাশে যে গাছগুলো আছে, দেখুন একটা মিষ্টি কুমড়ো ধরেছে, দেখতে পাচ্ছেন কি না জানি না। ওই যে দেখুন কত সুন্দর মিষ্টি কুমড়ো ধরে আছে। আর এখানে আমি
ভাত হওয়ার পরে যে মশলাগুলো দিব, উপকরণগুলো সেগুলো রেডি করা আছে। ওখানে টমেটো কুচি আছে, মটরশুঁটি আছে, গাজর আছে, ধনেপাতা তো বেশি বেশি করে লাগে, কারণ আমি যারা আমার রান্না দেখে তারা সবাই জানে যে আমি বেশিরভাগ পরিমাণের ধনেপাতা ব্যবহার করি, কারণ ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু আমার চলে না। তো এই যে দেখুন ভাতটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এটা মাঝে মধ্যেই নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু তলায় বসে যাবে। তো ভাতটা অর্ধেক সিদ্ধ হয়েছে, হাফ সিদ্ধ হয়েছে, তার মধ্যে গাজর আর মটরশুঁটি ধনেপাতা সব দিয়ে দেব। এর মানে গাজর আর মটরশুঁটিটা দেব কারণ হচ্ছে মটরশুঁটি গাজরটাও একটু সিদ্ধ সিদ্ধ হবে তার জন্য, কারণ ভাতটা যখন সম্পূর্ণ হয়ে যাবে ফুলে উঠবে তখন কিন্তু গাজর যদি দেন তাহলে ভালোভাবে সিদ্ধ হবে না, তাই আগে থেকেই দিয়ে দিলাম। দেখুন মটরশুঁটি গাজর ধনেপাতা সব দিয়ে দিলাম, অল্প পরিমাণে ধনেপাতা দিলাম, বেশি পরিমাণে ধনেপাতা আমি তুলে সাইডে রেখে দিয়েছি, ওটা পরে দিব। যখন ভাতটা একদম ফুলে উঠবে, জলটা অনেকটা টেনে যাবে, তখন ধনেপাতাটা দেবো, তাহলে সুন্দর ফ্লেভার আসবে। এখন টমেটো গাজর আর মটরশুঁটিটাই দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এই রান্নাটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে এক পাকেই রান্না হয়, আমার 5টা 6টা পাত্র নষ্ট হয় না, তার জন্য আমাকে এটা আরও ভালো লাগে। আর বিরিয়ানি করতে গেলে চেঞ্জ করতে করতে অনেকগুলো জিনিস নষ্ট হয়, আর এটা করলে কিন্তু নষ্ট হয় না, খুব সুন্দরভাবে একটাতেই রেডি হয়ে যায়। আর এর স্বাদ কিন্তু অসাধারণ, আমি বারবার বলছি যারা তৈরি করে খাওয়ানো তারা একবারও কিন্তু তৈরি করে খাবে, নাহলে কিন্তু পস্তাবে। ভাত কিন্তু ফুলে উঠতে লেগেছে, দেখুন অনেকটা জল কমে গেছে। ভাতটা নাড়াচাড়া করে দিতে হবে হালকা হাতে, যাতে চালগুলো ভেঙে ভেঙে না যায়। হালকা হাতেই কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি আমি। আর আজকের ভিডিওটা হচ্ছে আমি খুব স্পিডটা মানে খুব কেন, আমি একদম স্পিড বাড়াইনি, কারণ আপনারা তো ভিডিও সম্পূর্ণ দেখেনই না, তো আপনাদের জন্য ভিডিও ছোট করলেই কি আর বড় করলেই কি, তার জন্য আমি এই ভিডিওটা তাদের জন্য তৈরি করেছি যারা একটা মানে পুরোটাই দেখবে, যারা তৈরি করার চেষ্টা করবে, শেখার চেষ্টা করবে, তাদের জন্য, যাদের মনে হবে যে না এটা আমাদের শেখার প্রয়োজন, তাদের জন্য ভিডিওটা। তার জন্য আমি একদম পুরোটাই দেখিয়েছি। যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ পরেই আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন জলটা কতটা টেনে নিয়েছে। এখন আমি ওপর থেকে দিয়ে দেবো সানরাইজের বিরিয়ানি মশলা, 1 প্যাকেট দিলেই যথেষ্ট। এই মশলাটা দেওয়ার কারণে ভাতের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, তাই এটা কোনো সময়তেই স্কিপ করবেন না, চেষ্টা করবেন দেওয়ার। বাড়িতে যদি না থাকে দোকান থেকে নিয়ে আসবেন, বেশি দাম নেবে না, শুধুমাত্র 10 টাকা দাম, তাই অবশ্যই এটা স্কিপ করবেন না, এটা দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ভাতের লবণ, কারণ তখন মাংসর পরিমাণ মতো দিয়েছিলাম, মাংস আলুর পরিমাণ মতো, এখন ভাতে দিতে হবে, তাই ভাতে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা, তখন বলেছিলাম অনেক বেশি পরিমাণে ধনিয়া পাতা ব্যবহার করি আমি, তো অনেক বেশি পরিমাণে ধনিয়া পাতা আমি এখানে দিয়ে দিলাম। দেখুন যারা ধনিয়া পাতা পছন্দ করে না খেতে, তারা স্কিপ করতে পারে, সমস্যা নাই। এখন 1 চামচ ভরে ঘি দিয়ে দিলাম, আবার কেউ 1 চামচ দিবেন না, কারণ এটা কিন্তু গলানো নয়, জমানো আছে, জমানো এই ঘিটা যদি গলানো হয় তাহলে কিন্তু 5-6 চামচ হয়ে যাবে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখুন হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। আর জল একদম সামান্য একটু জল আছে, পুরোপুরি জলটা টেনে নিয়েছে। এই পর্যায়ে কি করতে হবে, জালটা একটু কম দিতে হবে, একদম হালকা জাল। কাঠের জালে রান্না, জাল না দিলেও চলবে, কিন্তু হালকা জালটা রাখতে হবে, মিষ্টি মিষ্টি, কারণ এই পর্যায়ে কিন্তু ভাপেই হয়ে যাবে, জাল দেওয়ার প্রয়োজন পড়বে না।
80% সিদ্ধ হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন পাশে অল্প পরিমাণে জল দেখা যাচ্ছে, এই জলেই ঢাকা দিয়ে হালকা আঁচেই সিদ্ধ হবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম, আবার দেখুন এই যে ঢাকা দেওয়ার কারণে জলটা আবার বেরিয়েছে আশেপাশে। এখানে এত সুন্দর করে রান্না করলাম, তারপরেও দেখুন দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না, কারণ আমি সবসময় একটু কালারফুল পছন্দ করি। তার জন্য এখানে আমি এখন একটু কালার অ্যাড করব, কিন্তু আপনারা এটা স্কিপ করতে পারেন যারা স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন তারা। কিন্তু আমার মনে হয় এটুকুন কালারে কারোর কোনো ক্ষতি হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন একটু কালার দিয়ে দিলাম, এই কালারটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। আর এখন কিন্তু গ্যাসের মানে চুলার জালটা একদম আস্তে করা আছে, খুব বেশি জাল দেওয়া নাই, একদম হালকা করা আছে। এই যে নাড়াচাড়া করে দিলাম, এই নাড়াচাড়া করে দেওয়ার কারণটা হচ্ছে মাঝে মাঝে কালারটা যাবে, আর ঘি দিয়েছিলাম, ঘিটাও সব ভাতের সঙ্গে মিক্সড হবে তার জন্য। তা আমি যেভাবে যেভাবে বললাম এইভাবে যদি তৈরি করেন তাহলে আপনাদের তেহারিটাও কিন্তু এত সুন্দর ঝরঝরা হবে, পারফেক্ট হবে, সুস্বাদু হবে। অনেকেই বলে তেহারি ভাত কী জানি না, তাদের জন্য এই ভিডিও। জেনে নাও তেহারি ভাত কী, কারণ এই ভাত একবার খেলে বিরিয়ানিও ভুলে যাবে। বারবার বলছি, একবার যদি এই ভাত খান দ্বিতীয়বার আর বিরিয়ানি তৈরি করতে যাবেন না, এই তেহারি ভাতটাই খেতে চাইবেন। তো অনেক বেশি পরিমাণে আছে তো তাই এক হাতে নাড়তে অসুবিধা হচ্ছে, কারণ এক হাতে আমার মোবাইল ধরা আছে। তো তাও আমি এক হাতে কষ্ট করেই নাড়াচাড়া করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তার মধ্যেই তুলে নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা যত সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজার হয়েছিল। এই যে আমি তুলে দেখাচ্ছি দেখুন, গরম গরম ঝরঝরা তেহারি ভাত। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন। এই যে একটা থালা নিয়েছি, থালার মধ্যে দিয়ে দিলাম, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। যেমন আলু সিদ্ধ হয়েছে তেমন মাংস সিদ্ধ হয়েছে, আর তেমনই মানে চাল সিদ্ধ হয়েছে, তো আর ততটাই ঝরঝরা হয়েছে, কালারও হেভি হয়েছে, আর স্বাদটা তো দুর্দান্ত হয়েছিল, এক কথায় অসাধারণ। তো বলুন আপনারাই দেখে কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অন্তর থেকে ভালোবাসা, কারণ এতক্ষণ নিশ্চয়ই কেউ ভিডিও দেখে না। যদি দেখে থাকেন আপনাকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, লাস্ট ফিনিশিং দেখিয়ে দিলাম। তার সঙ্গে ছিল মিষ্টি, দই, পাঁপড় ভাজা আর সালাড। একটু সালাড তৈরি করে এই ভাত খেলে বেশি সুস্বাদু লাগে, তাই সালাডটা অবশ্যই তৈরি করে নেবেন। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে, আর আরও বড় বড় ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।